এলিগেশনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর আশা রাখছি তোমরাও খুব ভালোভাবে ব্যাপারটা বুঝে নিয়েছো। আজ থেকে কোশ্চেন স্টার্ট করবে এলিগেশনের, যাতে কনসেপ্ট আরও ভালোভাবে বিল্ড হয়। তবে শুরুতে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এলিগেশনের যে স্টোরিটা আমরা শুনেছিলাম সেটা সত্যি একটা স্টোরিই ছিল। যাই হোক, নাম্বার 1 কোশ্চেন থেকে স্টার্ট করি। 250 টাকা। আচ্ছা, কোশ্চেন শুরু করার আগে আরও দুটো কথা বলে নিই। যখন আমি কোশ্চেন পড়ব বা তোমরা যখন যে কোনো কোশ্চেন পড়বে, পারলে ইম্যাজিন করো। যদি আমাদের ইমাজিনেশন পাওয়ার স্ট্রং হয়ে যায়, মনে রাখবে অঙ্ক করতে একটা আলাদা ফিলিংস আসবে, একটা আলাদা মজা আসবে। সুতরাং ইমাজিনেশন পাওয়ার রেডি করা, বিল্ড করা, ইনক্রিজ করা আমাদের খুব ইম্পর্টেন্ট। তোমরা ইমাজিন করতে পারো নিজেকে সেই জায়গায় রেখে, অথবা অন্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় রেখে। ডিপেন্ড করবে তোমার উপরে, তোমরা যেমন মর্জি করো। মানে আমি বলতে চাইছি খুশি খুশিতে করো। কোশ্চেন পড়ছি, ইমাজিন করবে খুব ভালোভাবে। 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চাকে কোন অনুপাতে মেশাতে হবে যাতে তাদের দাম, মিশ্রিত চায়ের দাম 270 টাকা হয়ে যায়? এটা কোশ্চেনে বলেছে। চলো আমরা একটু ইমাজিন করি। কেন ইমাজিন করছি? কারণ এটা ফার্স্ট ম্যাথ, ইমাজিন করব আমরা, আর টোটাল এক্সপ্লেনও করব। বোর্ডেও যখন আসবো আমি টোটাল এক্সপ্লেন করব, যাতে তোমাদের কোনো অংশে খামতি না থেকে যায়। প্রথম ম্যাথ যাতে প্রথম ম্যাথ থেকেই তোমাদের ম্যাথটাকে খুব ভালো লেগে যায়, এই কারণে। তো সেই মনে পড়ছে সেই রামুর কথা, সেই রামুকে দিয়েই স্টার্ট করি আমরা। ভেবে নাও রামু হচ্ছে চা বিক্রেতা, অর্থাৎ সে চা বিক্রি করে। তো রামু কি করেছে? বাজারে গেছে, এখান থেকে 250 টাকা কেজি দরের চা কিনে এনেছে, আর এখান থেকে 300 টাকা কেজি দরের চা কিনে এনেছে, আর তাদেরকে মিশিয়ে দিয়েছে। মিশানোর পরে 270 টাকা দাম হয়েছে। কোশ্চেনে বলেছে রামু এই যে দুটো চাকে, 250 টাকা দামের চা, 300 টাকা দামের চাকে কোন অনুপাতে মিশিয়েছে, কোন পরিমাণে মিশিয়েছে যাতে দাম 270 টাকা হয়। এটা কোশ্চেনে বলেছে। বুঝতেই পারছো, এটা হচ্ছে ছোট ভাইয়ের মান বার করতে চেয়েছে। কোন অনুপাত বা কোন পরিমাণ বললে আমরা ডাইরেক্ট ছোট ভাইয়ের মান বার করব। তো এলিগেশন করলে আমার অ্যান্সার কমপ্লিট। কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করব, আর কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেবে। কোনো ম্যাথ নয় যে ম্যাথের মতো ভাবা শুরু করলাম, আরে ওই ম্যাথটাই কি করেছিলাম, না। প্র্যাকটিক্যাল লাইফে আসো, প্র্যাকটিক্যাল লাইফে তোমার এক্সপিরিয়েন্স কত সেটা আমি দেখবো, আর প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু। আচ্ছা, কোশ্চেন করছি। রামু বাজারে গিয়েছিল, 250 টাকা দামের চা কিনে এনেছে, 300 টাকা দামের চা কিনে এনেছে। ধরে নিলাম 300 টাকা দামের দার্জিলিং চা কিনেছে, আর আসাম চা কিনেছে 250 টাকা দিয়ে। রামু তাদেরকে মিশ্রিত করলো, আর মিশ্রিত করে 270 টাকা দাম তৈরি করলো। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, রামু কেন এই কাজটা করলো? রামু কেন 250 টাকার চা আর 300 টাকা দামের দার্জিলিং চা কেন মিশ্রিত করে 270 টাকা দাম রেডি করলো? এর রিজন কি হতে পারে? মানে রামুর পয়েন্ট অফ ভিউ কি হতে পারে? মানে রামুর রিজনটা কি ছিল যে 270 টাকা দাম রেডি করলো? ভাবো, একাধিক রিজন হতে পারে। রিজন একাধিক হতে পারে, তোমরা যে কোনো একটা রিজন বলো, যে কোনো। অ্যান্সার কিন্তু বলতে হবে, তোমাদেরকে ভাবতে হবে, তবে গিয়ে আমি জিনিসটা বলবো। অ্যান্সার একাধিক হতে পারে, রামুর পয়েন্ট অফ ভিউ একাধিক হতে পারে, কিন্তু আমরা একটা পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করি, তবেই না আমাদের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো,
ভাবলাম রামু 300 টাকা দামের চা দার্জিলিং চা কিনেছে আর 250 টাকা দামের আসাম চা কিনেছে, তাদের মিশ্রিত করে দাম কত করে দিয়েছে মিশ্রিত চায়ের? 270 টাকা। এবার তুমি মানে কাস্টমার, তুমি রামুর কাছে এসছো আর রামুকে বলছো দাদা আমাকে দার্জিলিং চা দিন, আর দার্জিলিং চায়ের কত দাম বলুন? রামু বলছে আপনি যে কোনো জায়গায় যাবেন, বাজারের যে কোনো জায়গায় যাবেন, দার্জিলিং চা 300 টাকা করে দাম, আর দোকানদাররা আপনাকে বিক্রি করবে 300 টাকার বেশি দিয়ে। এটা হতেই হবে, এটা রামু তোমাকে বলছে। আর তার সাথে সাথে রামু আর একটা কথা বলছে, রামু বলছে কিন্তু আমি 300 টাকা দিয়ে চা বিক্রি করব না, আমি যে দামে কিনে এনেছি, আমিও কিনে এনেছি 300 টাকা দামেই, কিন্তু আমি আপনাকে 300 টাকার কম দিয়েই বিক্রি করে দেবো, মানে আমি লসে আপনাকে বিক্রি করব, আমি আপনাকে 290 টাকা দিয়ে দেবো, যান আপনি 1 কেজি নিয়ে চলে যান। বুঝতে পারছো ঘটনাটা কেন মিশ্রিত করলো? এটা একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে, এরকম একাধিক পয়েন্ট অফ ভিউ হতে পারে। তাই যাই হোক, শুরু করি, এবার ম্যাথের দিকে আসি। নাম্বার 1 অ্যাপ্রোচে চলে আসি। রামু 250 টাকা কেজি দরের এক প্রকারের চা কিনেছে, 250 টাকা প্রতি কেজি দরের। দ্বিতীয়টা কিনেছে 300 টাকা প্রতি কেজি দরের। আর তাদেরকে কোনো না কোনো অনুপাতে মিশ্রিত করেছে, এই অনুপাতে তাদের মিশ্রিত করেছে, আর এই মিশ্রণের ফলে দাম দাঁড়িয়েছে 270 টাকা, এত রুপিস পার কেজি এটা দাঁড়িয়েছে। এবার বলেছে তাদের কোন অনুপাতে মিশ্রিত করা হয়েছে, মানে অনুপাত অর্থাৎ ছোট ভাইয়ের মান বার করতে হবে। সিম্পল ব্যাপার, এলিগেশন করে দেবো। বড়োর থেকে ছোট বিয়োগ, বড়োর থেকে ছোট বিয়োগ করলে অ্যান্সার বার হয়ে যাবে 270 থেকে 50 বিয়োগ করলে 20, আর এটা 300 থেকে 270 বিয়োগ করলাম 30। অর্থাৎ রামু 3:2 অনুপাতে যখন চা মিশিয়েছে তখন চায়ের দাম কত দাঁড়িয়েছে? 270 টাকা পার কেজি। মানে আমি এটা বলতে চাইছি 250 টাকা দামের চা যদি রামু 3 কেজি নেয়, আর 300 টাকা দামের চা যদি রামু 2 কেজি নেয়, আর তাদের যদি মিশ্রিত করে তবে গিয়েই একমাত্র 270 টাকা দাম দাঁড়াবে। এটা হচ্ছে এর অর্থ। আচ্ছা, এর পরের অর্থ কি সেই জিনিস, মানে এর পরে আমরা আরেকটু ডেপথে চলে যাব, আর এটা খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে এবার আমরা যাচ্ছি। সবার প্রথমে এটা দেখতে পেলাম যেটা রুপিস পার কেজি, রুপিস পার কেজি, রুপিস পার কেজি, এই তিনটেতেই রুপিস পার কেজি বলে রয়েছে। অর্থাৎ তিনটেরই ক্যারেক্টার, তিনটেরই কালচার, তিনটেরই ক্যারেক্টার বা তিনটেরই কালচার দেখো সেম আছে, অর্থাৎ বড় ছেলে আর বাবার কালচার সেম আছে, রুপিস পার কেজি, রুপিস পার কেজি, রুপিস পার কেজি। কিন্তু এর সাথে আরও আরেকটা কালচার হিডেন আছে, যে কালচারটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ ওই কালচারের উপরে প্রচুর কনসেপ্ট, প্রচুর কোশ্চেন রেডি হবে। এটা তো বাইরের কালচার, কিন্তু ভিতরেরও একটা কালচার হিডেন থাকে, লুকিয়ে থাকে। সেই কালচারকে এবার আমি বলবো, আর সেই কালচারকে খুব ভালোভাবে বুঝবে বা বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইলাম যে রামু এত টাকা কেজি দরের চা কিনে এনেছে। আচ্ছা, রামু যখন 250 টাকা কেজি দরের চা কিনে এনেছে, রামুর পয়েন্ট অফ ভিউ থেকে এই 250 টাকা রামুর কি দাঁড়ালো? ক্রয় মূল্য দাঁড়ালো নাকি বিক্রয় মূল্য দাঁড়ালো? তুমি বললে এটা দাঁড়ালো হচ্ছে রামুর সিপি, অর্থাৎ এটা হচ্ছে রামুর ক্রয় মূল্য। রামু এক প্রকারের চা 250 টাকা কেজি দরের কিনে এনেছে। এবার আমি কোশ্চেন করলাম 300 টাকা, এটা কি রামুর হচ্ছে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? তুমি বললে যে রামু তো এই দাম দিয়ে বাজার থেকে কিনে এনেছে, সুতরাং এটাও ক্রয় মূল্য। দেখতে পাচ্ছি বড় ভাইয়ের দুটোই সেম আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে এখানে যে 270 টাকা আছে এটা কি? এই যে মিশ্রিত করে যে 270 টাকা যেটা চায়ের দাম রেডি করেছে, এটা কি রামুর ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? এটা কি রামুর ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? চলো বোঝার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল লাইফে বুঝবো। অঙ্কের কথাই বুঝতে গেলে না প্রবলেমে পড়ে যাবে, প্র্যাকটিক্যাল কথাই বুঝবো।
বললো 250 টাকা দিয়ে চা কিনে এনেছে, 300 টাকা দিয়ে চা কিনে এনেছে, তাদেরকে মিশ্রিত করলো 3:2 অনুপাতে, আর দাম দাঁড়ালো হচ্ছে 270 টাকা। এবার তুমি যখন রামুর কাছে এলে, রামু কি তোমাকে 270 টাকাতে দেবে চা? দেবে 270 টাকাতে চা? একদম দেবে না 270 টাকাতে, কারণ রামুর এটা 270 টাকা রামুর কস্ট প্রাইস, কারণ এই দুটো মিশিয়ে 270 টাকা দাম পড়েছে। 1 কেজিতে দাম দাঁড়িয়েছে 270 টাকা। রামু কি করবে? তুমি যখন আসবে রামুর কাছে, রামু বলবে যে, রামু কি বলেছিল আগের কেসে মনে করো, দার্জিলিং চায়ের দাম তো আপনি যেখানেই যাবেন 300 টাকার বেশি, কিন্তু আমি 290 টাকায় দেবো, 270 টাকায় দেবো বলেনি, 290 টাকা দেবো। এতে রামুও খুশ হয়ে গেছে, আর হচ্ছে যে কাস্টমার মানে তুমিও খুশ হয়ে গেছো। বুঝতে পেরেছি ব্যাপার? তো এটাই এখানকার কেস। সুতরাং এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে রামুর সিপি। ভালো করে, খুব ভালো করে বুঝবে এখানে, তার মানে দুটো কালচার রেডি হয়েছে, দুটো কালচার, আর দুটো কালচার অনেক কোশ্চেন আছে যেখানে রেডি হয়। তো ব্যাপারটাকে বুঝতে হবে। রুপিস পার কেজি, রুপিস পার কেজি, রুপিস পার কেজি, এটা হচ্ছে 1 নম্বরের কালচার, যেটা বাইরের কালচার, যেটা সবাই দেখতে পায়। 2 নম্বর কালচার যেটা তোমরা দেখতে পাবে, সেটা কি দেখতে পাবে? এটা সিপি, এটাও রামুর সিপি, আর এটাও রামুর সিপি। কি বললাম বুঝতে পেরেছি? অনেক সময় কি করতে পারে, এটা বলতে পারে রামু 290 টাকায় বিক্রি করেছে, তো সেই সময় কি 290 তুমি এখানে লিখতে পারবে? লিখতে পারবে না, কারণ এখানে তোমাকে রামুর সিপি লিখতে হবে, কারণ এটা সিপি, এটা সিপি, আর এটা সিপি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। আচ্ছা, এবার তোমরা যদি বলো, পরের পয়েন্টের দিকে আসি, এবার তোমরা যদি বলো যে স্যার আপনি যে এলিগেশন করে 3:2 অনুপাত বার করলেন, এটাকে আপনি প্রুভ করে দিতে পারবেন যে 270 টাকায় দাম হবে যদি 3 আর 2 কেজিতে মেশানো হয়? চলো প্রুভ করার চেষ্টা করি। তুমি 30 আর 20ও নিতে পারো, তুমি 3 আর 2ও নিতে পারো, তুমি 300 200ও নিতে পারো, তুমি যা খুশি সেটা নিতে পারো। তো আমি 3 আর 2 নিয়ে কাজ করি। আমি ধরলাম, আমি প্রমাণ করার চেষ্টা করছি যে এভারেজ 270 সত্যি আসবে কিনা, সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে 250 টাকা দামের চা আমি ক কেজি নিয়েছি? 3 কেজি নিয়েছি। তাহলে 3 কেজির দাম কত পড়বে? 3 কেজির দাম কত পড়বে? 1 কেজি যদি 250 টাকা হয়, 3 কেজির দাম পড়বে 750 টাকা। তাহলে 3 কেজি চায়ের দাম কত পড়লো? 750 টাকা। 300 টাকা দামের চা, অর্থাৎ দার্জিলিং চা ক কেজি নিয়েছে? 2 কেজি। কত টাকা দাম পড়েছে 2 কেজিতে? 600 টাকা দাম পড়েছে। আচ্ছা, টোটাল দাম কত পড়েছে? দেখতে পেলাম যে 1350 টাকা টোটাল দাম পড়েছে। কত কেজিতে 1350 টাকা দাম পড়েছে? না, এটা তো 3 কেজি নিয়েছিল, আর এটা নিয়েছিল 2 কেজি। এটা 3 কেজি নিয়েছিল, আর এটা নিয়েছিল 2 কেজি। টোটালে কত কেজি পড়ে, কত কেজি কিনেছে? 5 কেজি। এই 5 কেজি যখন সে মিশ্রিত করলো, এই 5 কেজির ওভারঅলের দাম কত পড়ে গেল? 1350 টাকা। আর 1 কেজির দাম তাহলে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করবো, আর 5 দ্বারা ভাগ করা মানে এর ডবল করে দেবো, আর এর ডবল কি করতে পারি? 13 দুগুণে 26, আর 1 27, 27 হয়ে গেল, আর একটা শূন্য কেটে যাবে, তার মানে 27-এর পরে একটা শূন্য, 270 টাকা। এত টাকা মিলল ব্যাপারটা। তো এটা গেল প্রুফ। চলে আসবো সেকেন্ড নাম্বার জিনিসে। সেকেন্ড নাম্বার আর কি হতে পারে? নাম্বার বি, আর কিভাবে আমরা এলিগেশনটা করতে পারতাম? তোমরা এটা বলতে পারতে এখানে 250 আছে। চলো আমি একটু এক্সপ্লেনই করার চেষ্টা করি, লিখে লিখে বোঝানোর চেষ্টা করি। তোমরা বললে যে আমি প্রথমে 25 লিখবো, তারপরে আমি 30 লিখবো, আর তারপরে আমি যেটা লিখবো সেটা লিখছি হচ্ছে 27। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, তুমি এখানে 250 ছিল, তুমি 25 কেন লিখলে? এখানে 300 ছিল, তুমি 30 কেন লিখলে? এখানে 270 ছিল, তুমি 27 কেন লিখলে? কারণ এলিগেশনে এই কথাটা মাথায় রাখবে, এই তিনটের মধ্যে যে জিনিস কমন থাকবে, এই তিনটের মধ্যে যদি কোনো জিনিস কমন থাকে, তুমি সেটাকে আউট করে দিতে পারো ক্যালকুলেশনের সুবিধার্থে। কিন্তু মেন্টাল ক্যালকুলেশন করতে হবে। এমন নয় যে লিখছো, লিখে কাটাকাটি করছো, তারপরে অ্যান্সার বার করছো, না, এরকম না। মেন্টাল ক্যালকুলেশন। তুমি ডাইরেক্ট 250-কে 25 দেখতে পাচ্ছ, 300-কে 30 দেখতে পাচ্ছ, আর 270-কে 27 দেখতে পাচ্ছ, তবেই এই কাজ করো। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা কত দাঁড়ালো? এটা দাঁড়াচ্ছে 2, আর এর সাথে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 3। তাহলে 3:2 অনুপাতে এদেরকে কি করেছে? মিশিয়েছে। এবার আসবে নাম্বার সি ক্যাটাগরিতে। নাম্বার সি ক্যাটাগরি কি বলছে দেখা যাক। নাম্বার সি ক্যাটাগরি বলছে যে এগুলো কি কাজ করছো?
খাতা পেন ইউজ করে ফেলছো এলিগেশনের জন্য, আমাকে করার জন্য তোমরা খাতা পেন ইউজ করছো, এটা তো খুব বোকা বোকা ব্যাপার চলে এলো। চলো কিভাবে আমাকে সলিউশন করবে সেটা তোমাদেরকে দেখাবো। বললো যে একদিকে 25, একদিকে 27 আর মিডিলে আছে, একদিকে 25, একদিকে 30, মিডিলে আছে 27। এলিগেশন বলছে বলো 25 আর 27, 27 তো এভারেজ, তাহলে 25 আর 27 এদের মধ্যে গ্যাপ কত? 25 আর 27 এদের মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। তাহলে 2টা কোন দিকে চলে এলো? ডান দিকে চলে এলো। যেহেতু বাঁ দিকের জিনিস, মানে এই যে রেখা 25 আর 27, এই রেখার মান কত? 2, কারণ এদের ডিফারেন্স কত? 2। তাহলে এই 2টা লেফট সাইডে আছে, সুতরাং অ্যান্সারে রাইটে চলে আসবে। তাহলে 2 চলে এলো রাইট সাইডে। এবার বলা হচ্ছে 30 আর 27-এর মধ্যে পার্থক্য কত? তুমি বললে 3, অর্থাৎ রেখার মান 3, তো 3 কোন দিকে চলে এলো? লেফট সাইডে। তাহলে 3:2 হচ্ছে আমার অ্যান্সার। তোমরা যদি 250, 300 আর 270 দিয়ে করতে তাও সেম ব্যাপার। 250 একদিকে, 300 একদিকে, মিডিলে 270, বা 250-র সাথে 270 বিয়োগ করো, তার মানে আমি বলতে চাইছি 270-এর সাথে 250 বিয়োগ করো। আর এই দুটো যদি বিয়োগ করো কত হয়ে গেল? ডাইরেক্ট খাতা পেন ছাড়া যখন বিয়োগ করলে 20 এদিকে চলে এলো ডান দিকে, বাঁ দিকের জিনিস ডান দিকে চলে আসবে। আর এদিকে 300-র সাথে 270 বিয়োগ করলাম, 30 বাঁ দিকে চলে এলো। তাহলে 3:2 আমার অ্যান্সার। নাম্বার সি তো তোমরা বুঝতে পারলে যে এলিগেশনকে লিখে করার কোনো দরকার নেই। এবার আসবো আমরা চতুর্থ নাম্বার, অর্থাৎ ডি নাম্বার ওয়ে আমাদের কি হতে পারে, ডি নাম্বার পথ আমাদের কি হতে পারে, যার দরুন আমরা ম্যাথটাকে সলিউশন করতে পারি। চলো চেক করার চেষ্টা করব, খুব ভালো করে চেক করবে। $250 দামের চা কেনা হয়েছে, 300 টাকা দামের চা কেনা হয়েছে। যদি আমি এদেরকে সেম কোয়ান্টিটিতে যদি আমি কিনতাম, মানে এটা 1:1 অনুপাতে যদি কেনা হতো বা যদি মেশানো হতো, তবে বেসিক এভারেজ কত হতো? 1:1 অনুপাতে যদি মেশানো হতো তবে বেসিক এভারেজ কত হতো? এটা আমার কোশ্চেন। তুমি বললে যে 250 আর 300-র মিডিলে 50-এর হাফ করলে কত হয়? এর মধ্যে গ্যাপ কত? 50-এর গ্যাপ, আর 50-এর গ্যাপের অর্ধেক কত? 25। তাহলে 250 আর 300, অর্থাৎ বুঝতে পারছি গ্যাপ 25 এটা, আর এটা 25, কারণ মিডিল আছে কত? 50। এখান থেকে এই পর্যন্ত 50, তাহলে এটা 25 আর এটা 25, তাহলে 250-এর সাথে 25 যোগ করলে কত হবে? 275। অথবা 300 থেকে যদি 25 বিয়োগ করো তাও 275-এ চলে আসবে। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তাদের বেসিক যে এভারেজ, বেসিক এভারেজ কত দাঁড়াচ্ছে? বেসিক এভারেজ দাঁড়াচ্ছে 275 টাকা। কখন 275 টাকা দাঁড়াচ্ছে? যখন আমি 1:1 অনুপাতে দ্রব্যটা মিক্সড করব। অর্থাৎ আমি বলতে চাইছি দুটো দ্রব্য যদি সেম পরিমাণে মিক্সড করি তবে আমার বেসিক এভারেজ দাঁড়াচ্ছে 275 টাকা। কিন্তু কোশ্চেনে এভারেজ কত বলেছে? কোশ্চেনে এভারেজ বলেছে 270 টাকা। আচ্ছা, এবার আমাকে বলো যে 270 টাকা কার মধ্যে লাই করবে? আমি যে রেখাগুলো টানছি, সাপের মতো যে রেখাগুলো টানছি, সেটার কোন দিকে পড়বে? 270 কি এদিকে পড়বে নাকি এদিকে পড়বে? তোমরা বললে যে 250 আর 275-এর মাঝেই হচ্ছে 270 টাকা পড়বে। এখানে 270 টাকা পড়বে, আর এখানে 275 থেকে 300-এর মধ্যে পড়বে। আর কোশ্চেনে বলেছে 270 টাকা পড়বে, অর্থাৎ আমার অ্যান্সার কার দিকে ঝুঁকে গেল? আমার অ্যান্সার ঝুঁকে গেল কার দিকে? 250-র দিকে। অর্থাৎ আমি দেখতে পেলাম যে বেসিক এভারেজের থেকেও দাম আমার কমে পড়লো, বেসিক এভারেজের থেকেও দাম আমার কমে পড়ে গেল। সুতরাং এটা কখন পসিবল হবে? এটা তখনই পসিবল হবে যখন আমি কম দামের জিনিস বেশি পরিমাণে কিনবো। কম দামের জিনিস বেশি পরিমাণে কিনবো, তখনই এটা পসিবল যে দাম বেসিক এভারেজের থেকেও কমে যেতে পারে।
তাহলে আমার অ্যান্সারে কি থাকবে, এই যে লেফট সাইডের যে দিকটা রয়েছে কম দামের জিনিস বেশি কিনবো আর এটা আমরা কম কিনবো, তবেই এটা পসিবল। এবার আসবো অপশানের দিকে। অপশানে কি কি রয়েছে দেখি, কোনো অপশান এলিমিনেট করা পসিবল কিনা। অপশান এ অপশান বিতে দিয়েছে 1:2, অপশান সিতে দিয়েছে 3:2 আর অপশান ডিতে দিয়েছে 2:3। বেসিক এভারেজ 275, কিন্তু 275-এরও কম দাম পড়লো। এটা তখন পসিবল যখন আমি কম দামের জিনিস বেশি কিনেছি, কম দামের জিনিস বেশি কিনেছি। সুতরাং কম দামের জিনিসের দিকে আমার মানটা কি হওয়া উচিত, বেশি হওয়া উচিত। তা শুরুতে অপশান এতে চেক করি, এটা কি বেশি আছে এর তুলনায়, দেখতে পেলাম না। এখানে তো বেশি দামের জিনিস আমি বেশি করে কিনে রেখেছি, দেওয়া আছে। তাহলে কি এভারেজ করে দিন 270 হতে পারে না, 275-এর থেকে বেশি হবে এখানে। সুতরাং অপশান এ কে আউট করে দিতে পারি। অপশান বি কি হতে পারে কখনো, অপশান বিও কখনো হতে পারে না, কম দামের জিনিস কম কিনেছে। তাহলে তো এভারেজ 275-এর উপরে আসা উচিত। অপশান সি আমার অ্যান্সার হতে পারে। অপশান ডি কি আমার অ্যান্সার হতে পারে, অপশান ডিও আমার অ্যান্সার হতে পারে না। তো একটা অপশানই বাঁচছে, শুধুমাত্র অপশান সি। সুতরাং এর থেকে কিছু জিনিস বুঝতে পারলে তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের গুরুত্ব কতটা হতে পারে, কতটা বেশি হতে পারে, আর এক্সামিনার কিভাবে অপশান সেট করতে পারে এটাও তো বুঝতে পারছো তোমরা। অনেক, আমি বলছি না যে প্রতিটা ম্যাথে এই কনসেপ্ট ইউজ হবে, কিন্তু এমন অনেক ম্যাথ থাকতেই পারে যেখানে এই ধরনের ছোট ছোট অবজারভেশনগুলো কাজে লেগে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেওয়া যেতে পারে। তো এটা কোনো ব্যাপারই ছিল না, জাস্ট আমাদের এটা দেখার ছিল 270 টাকা। ভালো করে বুঝবে, এটা পরীক্ষার অ্যাপ্রোচ। 270 আর 250 আর 300, আর মিডিলে কত রয়েছে, মিডিলে রয়েছে 270। বেসিক এভারেজ কত, 275। এর থেকে কি বুঝলাম যে 270 হওয়া মানে আমি কম দামের জিনিস বেশি কিনেছি। তো সাথে সাথে অপশানকে দেখবে কম দামের জিনিস বেশি কটা অপশানে আছে, দেখতে পেলে যে এই অপশানেও নেই, বিতেও নেই আর ডিতেও নেই, অপশান সি একমাত্র রয়েছে যেখানে রয়েছে। সুতরাং অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। খুব ভালোভাবে প্রথম ম্যাথটা ডিসকাশন করা হলো যাতে তোমাদের মধ্যে কোনো রূপ প্রবলেম না থাকে। দ্বিতীয় নম্বর ম্যাথ থেকে কিন্তু এত বেশি এক্সপ্লেন আমরা করব না। চলে আসে দ্বিতীয় নম্বর ম্যাথে। বলেছে 4.5 টাকা কেজি আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে, কি অনুপাতে মিশ্রিত করলে, অর্থাৎ এর মানেটা কি, কোন অনুপাতে মেশালে, কি পরিমাণে মেশালে। সমস্ত কথা কিন্তু এক, আর রিয়াকশন কিন্তু খুব ফাস্ট রাখতে হবে যে কোন অনুপাতে মেশানো মানে, অনুপাত মানে হচ্ছে কোন পরিমাণে মেশালাম, এই কথাটা মাথায় রাখবে। কোন পরিমাণে মেশানো হলো, কোন পরিমাণে মেশানোর ফলে দাম কত টাকা হয়ে গেল, 5.5 টাকা হয়ে গেল। এবার বলছে যে কোন অনুপাতে, অপশান কিছু দিয়ে রেখেছে। এবার তোমরা কি দেখতে পাচ্ছ আমার জানা নেই, কিন্তু এটা একটা স্মার্ট ছেলে অবশ্যই এরকমভাবে দেখবে, কিভাবে তার এলিগেশন করবে। মানে এটা বুঝতে পেরেছি তো সবার প্রথমে কি বার করতে বলেছে, ছোট ভাইকে বার করতে বলেছে। আর ছোট ভাইকে একটু আগেই আমরা বার করলাম, মানে নিচেরটা। তো বড় ভাইয়ের মান কি লিখবে, একটা স্মার্ট ছেলে প্রথমে লিখবে 45, তারপরে লিখবে 60, আর মিডলে লিখবে 55। 45, 60 আর 55, 45, 60 আর 55, এই মানটা একটা স্মার্ট ছেলে লিখবে। চলো বোঝানোর চেষ্টা করি। আর তারপরে তার জাস্ট বিয়োগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে আসবে। আমি কি বললাম, একটা স্মার্ট ছেলে কী কী লিখবে, 45 লিখবে, আর একটা কি লিখবে, 60 লিখবে। একটা 45 লিখবে, একটা 60 লিখবে, আর মিডিলে লিখবে 55। কিন্তু তোমরা বললে আরে স্যার কোশ্চেনে তো এরকম কোনো কিছু নেই, কোশ্চেনে দেখা যাক কী রয়েছে। কোশ্চেনে বলেছে, কোশ্চেনে রয়েছে 4.5। কোশ্চেন এত রুপিস পার কেজি, এত রুপিস পার কেজি। কোশ্চেনে রয়েছে 6 রুপিস পার কেজি। কোশ্চেনে এটা বিক্রি করেছে কত টাকা দিয়ে, বিক্রি করেনি, মানে এটার দাম মিশ্রিত করার পরে দাম কত হয়ে গেছে, 5.5 টাকা করে পার কেজিতে দাম পড়েছে, 5.5 টাকা। এটা কোশ্চেনই ছিল, কিন্তু একটা স্মার্ট ছেলে কেন ডাইরেক্ট এটা দেখতে পেলো, 4.5কে 45 করে দিল, 6কে 60 আর 5, 5.5কে 55, এটা কেন করলো।
কারণ সে দেখলো যে এই সমস্ত পয়েন্ট নিয়ে হেডেক নেব না। একটা স্মার্ট ছেলে বলবে সব পয়েন্ট নিয়ে হেডেক নেব না, কারণ যেখানে আমি সিম্পল করতেই পারছি সেখানে পয়েন্ট নিয়ে হেডেকের কী দরকার আছে। আর যার ক্যালকুলেশন পাওয়ার, মানে যে ক্যালকুলেশনে খুব রপ্ত, সে বলবে যে সে এটাকেও কি বলবে 4.5কে সে অনায়াসে কী করতে পারবে, দেখতে পাবে যে এটা 4.5, এটা 5.5 আর এটা 6, এরকমভাবে দেখবে। কিন্তু এটা তার পক্ষে পসিবল যে ক্যালকুলেশন ভালো। আর আমি কি বলতে চাইছি, এটা নর্মাল লাইফের জিনিস, যেটা ডাল ছেলে হোক বা যেই হোক না কেন, এটা দেখার সাথে সাথে সেটা করে ফেলতে পারবে। তো চলো বোঝার চেষ্টা করি। 4.5কে আমি কেন 45 লিখলাম। এলিগেশনে মনে রাখবে এই তিনটে সেম ক্যারেক্টার। অনুপাতের কথা মনে পড়ছে, 2:3:4 অনুপাতে সাপোজ ধরো তিনটে জিনিস রয়েছে। যদি তুমি 2-এর সাথে 4 গুণ করো, যদি তুমি 2-এর সাথে 4 গুণ করো, তবে 3-এর সাথেও 4 গুণ করতে হবে, 4-এর সাথেও 4 গুণ করতে হবে। আমি বলতে চাইছি অনুপাতের একটা পার্টের সাথে যদি কোনো একটি সংখ্যা গুণ করো, তো বাকি পার্টের সাথেও সেই সংখ্যায় গুণ করতে হবে। সেম কনসেপ্ট এখানে। আমি 4.5-এর সাথে 10 গুণ করলাম পয়েন্ট ওঠানোর জন্য, তাহলে একজনের সাথে যদি 10 দ্বারা গুণ করি, তো এর সাথেও 10 দ্বারা গুণ করতে হবে, এর দ্বারাও 10 দ্বারা গুণ করতে হবে। আর সেটাই আমি এখানে লিখেছি 45, 60 আর 55। এবার এর কি করব, আমরা জাস্ট বিয়োগ করব। এটা বিয়োগ করলে হয়ে যায় 10 আর এটা বিয়োগ করলে হয়ে যায় 5। তাহলে কত কোন অনুপাতে মিশিয়েছে, 1:2 অনুপাতে মিশিয়েছে, তবে গিয়ে দাম 55 টাকা পার কেজি হয়েছে। এবার যদি কেউ যে ক্যালকুলেশনে স্ট্রং, সে কি বলবে এখানে কত আছে, এখানে সে দেখতে পাচ্ছে 1 আছে, আর এখানে কত দেখতে পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছে সে হাফ আছে। 1 আর হাফ থাকা মানে কত রেশিও আছে, 1:2 রেশিও। 1 আর হাফের অর্থ কি, এটা এর অর্ধেক অথবা এটা এর দ্বিগুণ, আর দ্বিগুণই আমি এখানে লিখেছি 1:2 অনুপাত। দুটো সেম জিনিস, কোনো রকম কোনো তফাৎ নেই। এটা ক্যালকুলেশনে যে ভালো সে এটা করবে, যার ক্যালকুলেশন পয়েন্ট নিয়ে সমস্যা হয় সে এটা করবে, আর কোনো ব্যাপার না। আচ্ছা, সবার প্রথমে আরও আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করে নিই, এখানে ভালো করে বুঝবে। আমরা দেখতে পেলাম, মানে আমি বলতে চাইছি এই কোশ্চেনের যে কালচার রয়েছে, কালচার, বাহ্যিক কালচার তো এটা দেওয়া আছে, কোনো হিডেন কালচার আছে, মানে দ্বিতীয় নাম্বার কালচার কিছু আছে, বোঝা যাক। নাম্বার 1 কালচার কি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় বাহ্যিক কালচার, দেখতে পেলাম। সেটা হচ্ছে রুপিস পার কেজি, রুপিস পার কেজি, রুপিস পার কেজি। নাম্বার 2 নাম্বার কালচার কি কিছু আছে যেটা হিডেন আছে, যে কালচার হিডেন আছে, তুমি বলে একদম আমি দেখেই বুঝতে পেরেছি, কারণ এই এত দামে সে কিনে এনেছে, অর্থাৎ এটা হচ্ছে তার ক্রয় মূল্য, এটাও সে কিনে এনেছে, এটাও তার ক্রয় মূল্য, আর এই দুটোকে মিক্সড করে এই দামটা রেডি করেছে, কিন্তু এই দামে সে বিক্রি করবে না। যদি এই দামে সে বিক্রি করে তবে তার লাভও হবে না, ক্ষতিও হবে না। সুতরাং এটা তার কি হয়ে যাবে, এটা তার সিপি হয়ে যাবে। যেটা তার এসপি হবে, সেলিং প্রাইস হবে, সেটা নিশ্চয়ই 5.5-এর বেশি হবে একটু। সুতরাং আমি সেকেন্ড যে কালচার সেটাও আমি পেয়ে গেলাম। তাহলে প্রথম কালচার পেলাম হচ্ছে রুপিস পার কেজি, আর সেকেন্ড কালচার যেটা হিডেন ছিল সেটা কি দেখতে পেলাম, সিপি। সুতরাং দেখতে পেলাম যে বড় ছেলে আর বাবা দুটো জায়গা, দুটো কালচারই কি হলো, ম্যাচ করে গেল। আর যেহেতু দুটো কালচার ম্যাচ করলো, তাই এখানে আমাদের এলিগেশন প্রসেস ইউজ করা পসিবল, আর নির্ভুলভাবে পসিবল। এবার চলে আসবো তোমরা এই মুহূর্তে আর কি জিনিস ভাবতে পারো সেই পয়েন্টের দিকে। তোমরা এই মুহূর্তে এবার যে ভাবনাটার দিকে যাচ্ছ সেটা হচ্ছে, স্যার আপনি এর আগের ম্যাথে অপশান টেস্ট করেছিলেন, আগে চলো অপশানগুলো লিখি। 4.5, তো এই অঙ্কে আমরা অপশান টেস্ট তো অবশ্যই করব, তো চলো সেই কথার অ্যান্সার এবার আমি দেবো 3:4। অপশান সিতে রয়েছে 2:3, অপশান ডিতে রয়েছে 1:2, এটা রয়েছে। আমি তোমাদের মনে প্রশ্ন জাগলো যে আমি আগে বেসিক এভারেজ বার করব, বেসিক এভারেজ বার করার পরে আমি দেখব যে কোন দিকে, বেসিক এভারেজ বার করার পর আমি দেখব যে কোন দিকে এভারেজটা যাচ্ছে, বেশির দিকে না কমের দিকে। যদি বেশির দিকে যাই আমি বলবো যে বেশি দামের জিনিস বেশি কিনেছে, আর কম দামের জিনিস কম কিনেছে। কমের দিকে গেলে কম দামের জিনিস বেশি কিনেছে, এটাই বলবো। কিন্তু এই অঙ্কে আমি এখনো পর্যন্ত এটা ইউজ করিনি, কেন সেটাকে ভালো করে বুঝে নাও। আমি যখন অপশানের দিকে তাকালাম না, আমি যখন অপশানের দিকে তাকালাম তখন আমি দেখলাম যে বেশি দামের জিনিস
এটা ছিল বেশি দামের জিনিস, মানে বেশি দামের জিনিস অলওয়েজ, বেশি দামের জিনিস অলওয়েজ বেশি পরিমাণে কেনা হয়েছে। কি বলতে চাইছি ভালো করে বোঝো। দেখো এখানে প্রথম নাম্বার অপশানে আসি, এটা যদি 4 কেজি কেনা হয় তবে এটা 5 কেজি, বেশি দামের জিনিস বেশি পরিমাণেই কিনেছে। দ্বিতীয় নাম্বার অপশানে আসি, এটা যদি 3 কেজি হয় এটা 4 কেজি রয়েছে, বেশি দামের জিনিস বেশি কিনেছে। এটা যদি 2 কেজি হয় এটা 3 কেজি বেশি দামের জিনিস বেশি কিনেছে। এটা যদি 1 কেজি হয় এটা রয়েছে 2 কেজি বেশি দামের জিনিস বেশি কিনেছে। এবার বলো যে 4খানা অপশানেই একই ক্যারেক্টারের অপশান, মানে বেশি দামের জিনিস বেশি কিনেছে। এটা আমি যদি বুঝতে পারি তাহলে কি আমার বেসিক এভারেজ এখানে বার করার কোনো লজিক আছে? কারণ এখানে অপশান তো আমি একটাকেও এলিমিনেট করবো না, করতে পারবো না, এটা দ্বারা করতে পারবো, আমি বলছি না যে করতে পারবো না, ওই জায়গাতেও পৌঁছাবো আমরা যে এটা দ্বারাও আমি অপশান এলিমিনেট করব। কিন্তু আরেকটু ওয়েট করি, আমি জাস্ট প্রথমে বেসিকে আসি। আমি বলতে চাইছি এখানে কেন আমি অপশান টেস্ট করলাম না, কারণ আমি দেখতে পেলাম যে প্রতিটা বেশি দামের জিনিস বেশি পরিমাণে কিনেছে, মানে অপশানে কোনো ভ্যারাইটি নেই। ভ্যারাইটি নেই মানে বেশি দামের জিনিস, সাপোজ ধরো অপশান এতে রয়েছে 4:5, পরেরটায় যদি থাকতো 3:5, পরেরটায় ধরো থাকতো 3:1, 3:1 মানে বেশি দামের জিনিস কম কিনেছে। মানে আমি বলতে চাইছি যে একটা বেশি দামের জিনিস বেশি কিনেছে আর একটা যদি বেশি দামের জিনিস কম কিনতো তবে গিয়ে অপশানে ভ্যারাইটি আসতো, তবে গিয়ে আমার এই জিনিসটা কাজে লাগতো, কোনটা বেসিক এভারেজ। কিন্তু এখানে অপশান সেম রয়েছে, এখানে আমরা সাধারণত কি করতে পারবো না, অপশান এলিমিনেট করতে পারবো না। কিন্তু অপশান এলিমিনেট করবো আমরা, এই মুহূর্তে নয়, আর কিছু সময় ওয়েট করো, এখান থেকেও আমরা করব, চিন্তার কোনো ব্যাপার নেই। তো চলে আসি নাম্বার 3-তে। নাম্বার 3-তে চলে আসি, বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 3:2 অনুপাতে মিশ্রিত করলে আলুর দাম প্রতি কেজিতে কত হবে? এবার বলো কার কার মান দেওয়া আছে? 3 নাম্বার অঙ্কে কার কার মান দিয়েছে? বড় ভাইয়ের মান দেওয়া আছে, এটা বুঝতে পারলাম। আর বাবার মান দেওয়া আছে নাকি ছোট ভাইয়ের মান দেওয়া আছে? তোমরা বললে যে এখানে বড় ভাইয়ের মান দেওয়া আছে, আর একটা রয়েছে 3:2 অনুপাতে মেশাতে হবে, এত পরিমাণে মেশাতে হবে। আর পরিমাণে মেশানো মানে কোয়ান্টিটি, আর কোয়ান্টিটি কাকে রিপ্রেজেন্ট করে? ছোট ভাই। এবার একটা সিম্পল জিনিস বলো যে বড় ভাইয়ের মান দেওয়া আছে, ছোট ভাইয়ের মান দেওয়া আছে, তো কার মান বার করতে বলবে? বাবার মান বার করতে বলবে, এছাড়া তো আর কারোর মান বার করা পসিবল নয়। তাহলে কার মান? বাবার মান। আর বাবার মান মানে এভারেজ বার করতে বলবে। তো এটা এই অঙ্ক করার কোনো কিছু নেই, স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে প্রথমে দেখার চেষ্টা করব। বলেছে 4 টাকা দামের 2 কেজি আলু কিনেছো। সাপোজ ভাবো তুমি বাজারে গেছো আর 4 টাকা দামের 2 কেজি আলু কিনেছো, কত খরচ হলো? 8 টাকা। এবার কি বলেছে 6 টাকা দামেরও আলু কিনেছো, ক কেজি? 3 কেজি, কত টাকা হলো? 18 টাকা। তাহলে প্রথমে 8 টাকা খরচ হয়েছে, দ্বিতীয়বারে 18 টাকা খরচ হয়েছে, টোটাল কত টাকা খরচ হলো? 26 টাকা। ক কেজিতে? প্রথমেরটা 2 কেজি, পরেরটা 3 কেজি, 5 কেজিতে কত টাকা খরচ হলো? 26 টাকা। 5 কেজিতে খরচ হলো 26 টাকা। 1 কেজিতে কত খরচ হবে? 26 22-এর দ্বিগুণ, 26-এর দ্বিগুণ কত হয়? 52। যেখানে 52 আছে সেটা আমার অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো বোঝানোর চেষ্টা করি। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে 4 টাকা দামের আলু, 4 রুপিস পার কেজি দরের আলু কিনেছে। সে কত কেজি কিনেছে? 2 কেজি কিনেছে। 2 কেজি কিনেছে, দেখতে পাচ্ছি তো সেকেন্ড ইউনিট এখানে এসেছে। আচ্ছা, আরও দেখতে পাচ্ছি 6 টাকা দামের আলু, 6 টাকা দামের আলু সে কত কেজি কিনেছে? সে কিনেছে হচ্ছে 3 কেজি। এবার বলেছে এভারেজ দাম কত দাঁড়াবে? এভারেজ দাম, তাহলে এইখানকার দাম কত দাঁড়ালো? 8 টাকা দাঁড়ালো। আর এটার দাম কত দাঁড়ালো? 3 6 18 দাঁড়ালো। কত কেজি টোটাল? টোটাল কেজি দাঁড়াচ্ছে হচ্ছে 3 আর 2 5। এবার 5কে আমি বললাম যে 2-এ পরিণত করব, 2 দ্বারা গুণ করব 10-এ পরিণত করার জন্য। অর্থাৎ আমি এখানে কত দ্বারা গুণ করলাম? 2 দ্বারা। 2 দ্বারা পরিণত করে 10 হয়ে গেল। 2 দ্বারা গুণ করলে কত হয়ে গেল? 10 আর 18 আর 8 26, 26কে 2 দ্বারা গুণ করলে 52। তাহলে আমার অ্যান্সার কত হলো? 5.2। 5.2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই ব্যাপারটাকেই আমরা
মনে পড়ছে তোমাদের একটা স্ট্রেট লাইনে করেছিলাম, একটা স্ট্রেট লাইনে। চলো সেটাকে বোঝার চেষ্টা করি। মানে আমি কেমন করেছিলাম, আমি বলেছিলাম যে এখানে 4 টাকা দাম দেওয়া আছে, তারপর এই একটা লাইন হবে, এখানে এভারেজ বার করতে বলবে, আর এখানে আর একটা দাম দেওয়া থাকবে। কত দাম দেওয়া আছে? 6 টাকা। এবার মিডিলের দাম কত সেটা বার করতে বলেছিলাম। আর আমরা আরেকটা জিনিস বলেছিলাম, অনুপাত এখানে কত দেওয়া আছে? 2:3 অনুপাতে দেওয়া আছে। আর যদি 2:3 অনুপাতে দেওয়া হয়, আমরা জানি এটা রিভার্সে পরিণত হবে। তবে রিভার্স মানে এটা 3 হবে আর এটা কত হবে? 2 হবে। আচ্ছা, এবার বলো যে এই অনুপাতের যোগফল কত হলো? অনুপাতের যোগফল দেখতে পেলাম যে 5 ইউনিট হলো, 5 ইউনিট। আর 5 ইউনিটেরই মান কত দেওয়া আছে? বলেছিলাম যে এই দুটোর মধ্যে ডিফারেন্স যত হবে তত। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 4 আর 6-এর মধ্যে দেখতে পেলাম 2। তবে আমি বলতে পারি 5 ইউনিটের মানই 2, 5 ইউনিটের মানই 2। 5 ইউনিটের মান যদি 2 হয়, তবে 1 ইউনিটের মান কত? অথবা 1 ইউনিট ছাড়াও 5 ইউনিটের সাথে কত গুণের সম্পর্ক? আমি বললাম যে 0.4 গুণের সম্পর্ক, 0.4 গুণের সম্পর্ক। তোমরা তো অবাক, কিভাবে বার করলেন? চলো, অবাকের কোনো ব্যাপার নেই, কারণ এর আমার থেকেও ভালো রিয়াকশন তোমরা দিতে পারবে। শুধু সামান্য বেসিকে থাকো, বেসিকে। আমাকে আগে বলো যে 5-এর সাথে কত গুণ করলে 20 হয়? তোমরা বলে 4 গুণ করলে 20 হয়, 5 4 20। এবার আমি কি করব? এখানে এই 20-র থেকে একটা শূন্য আমাকে কাটতে হবে, তবেই 2 আসবে। ভালো করে দেখো, 5 4 কত হয়? 20। এবার এই 20-কে আমার 2-এ পরিণত করতে হবে। 20-কে 2-এ মানে একটা শূন্য কাটতে হবে, তার মানে 10 দ্বারা ভাগ। এবার আমি কি করব? 4-কেও 10 দ্বারা ভাগ করে দেবো। 4-কে 10 দ্বারা ভাগ করে দিলে কত হবে? 0.4। তাহলে 5-এর সাথে 0.4 গুণ করলে কত হয়ে যাবে? 2। 5-এর সাথে 4 গুণ করলে 20 হবে, আর 5-এর সাথে 0.4 গুণ করলে কত হবে? 2 হবে। চলো আর একটা বোঝার চেষ্টা করি। 5-এর সাথে কত গুণ করলে, 5-এর সাথে কত গুণ করলে বলো হচ্ছে 4 হবে? 5-এর সাথে কত গুণ করলে বলো 4 হবে? তোমরা বলে 5-এর সাথে গুণ করলে 4 হবে, এটা কি করে পসিবল? 5-এর সাথে কত গুণ করলে 40 হবে? তোমরা বলে 8 গুণ করলে। 8 গুণ করলে 40 হবে, কিন্তু আমি বলেছি 4। তাহলে এই শূন্য আমাকে হাঁটাতে হবে, আর এই শূন্য হাঁটাতে গেলে যে কোনো একটা, আমি এর আগেও দশমিক দিতে পারি, চাইলে এর আগেও দশমিক দিতে পারি। আমার অ্যান্সার 4ই আসবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। 5 ইউনিটের মান 2 দেওয়া আছে, তবে কত গুণের সম্পর্ক? 0.4 গুণের সম্পর্ক। এবার এখানে 3 ইউনিট দেওয়া আছে আর এখানে 2 ইউনিট দেওয়া আছে, তাহলে সম্পর্কটা বুঝতে পেরেছি, 0.4 গুণের সম্পর্ক। এবার 4-এর থেকে এখানে যেতে হবে, আর 6-এর থেকে এখানে আসতে হবে। আমাকে বলো যে এভারেজ কি 4-এর থেকে কম হতে পারে আর 6-এর থেকে কি বেশি হতে পারে? তোমরা বললে না। 4 আর 6-এর মিডিলে, অর্থাৎ ছোট সংখ্যার বেশি হবে আর বড় সংখ্যার থেকে কম হবে। তাহলে 4-এর থেকে এটা কি হবে? এভারেজ বেশি হবে, আর 6-এর থেকে কম হবে। এবার চলে আসি 3 ইউনিটের মান। আমি দেখলাম যে 4 থেকে 3 ইউনিট পথ গেলে এভারেজে চলে আসবো। আর 3 ইউনিটের মানই কত বোঝাচ্ছে? 4 3 12। কারণ আমি কি বললাম? 1 ইউনিটের সম্পর্ক কত গুণের সম্পর্ক? 0.4 গুণ। তবে 3 ইউনিটের মান কত হবে? 0.4 গুণের সম্পর্কই, অর্থাৎ 1.2। এবার 4-এর সাথে 1.2 যোগ করে দিলে কত হয়ে যাবে? 5.2। তোমরা চাইলে এদিক থেকেও আসতে পারতে, 6-এর থেকে 2 ইউনিট বিয়োগ করলে এভারেজে চলে আসবো। আর 2 ইউনিটের মানই কত হচ্ছে? 0.8, কারণ 1 ইউনিটের মান 0.4। এটার সাথে এটা যদি বিয়োগ করো তাও 5.2তেই আসবো। ব্যাপারটাকে খুব ভালো করে মাথায় রাখবে এই ব্যাপারটা, কারণ এটা তো তোমাদের সহজাত জিনিস, এটা তোমরা ছোটোবেলা থেকে করে এসেছো, কিন্তু এটা অনেকে করে আসুনি। তাই এই ব্যাপারটাকে ভালো করে রপ্ত করে নাও, কারণ এটা খুবই ইউজফুল একটা জিনিস।